আমি তোমাদের জন্য একটা রিভিশনারি ভিডিও সিরিজ বানাচ্ছি, যেইটা আশা করি তোমাদের এক্সামের আগে প্রচন্ড উপকার দেবে। তো আজকের যে ভিডিও, সেখানের আমাদের টপিক হলো কমন মিস্টেকস ইন ইজি জার্নালস। কিছু জার্নাল এন্ট্রি যেগুলো প্রচন্ড ইজি, কিন্তু তোমরা প্রচন্ড ভুলভাল করে ফেলো। তো আজকে আমরা এইগুলোকে একটু রিভাইজ করবো। এগুলো ক্লাসে করানো আছে, বাট আজকে একটু, এটা একটা কমপ্লিটলি একটা রিভিশনারি ভিডিও, কিছুই নতুন পড়বো না, সব রিভিশন করব। তো কিছু ইজি জার্নাল আমরা একটু রিভিশন করে নিই। প্রথমেই আছে পয়েন্ট নাম্বার 1, এলআইসি প্রিমিয়াম পেইড। মাথায় রাখবে, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, এটা ওনারের লাইফের ওপর নেওয়া হয়েছে। তো এটা ওনারের পার্সোনাল এক্সপেন্স, এটা ওনারের পার্সোনাল এক্সপেন্স। এবং যখনই পার্সোনাল এক্সপেন্স বিজনেসের টাকা দিয়ে পে করা হয়, আমরা সেটাকে কি বলি? আমরা বলি সেটাকে ড্রয়িং। দেয়ারফর এইটার জার্নাল এন্ট্রি কি হবে? এটার জার্নাল এন্ট্রি হবে drawings account debit, drawings account debit 10,000 to cash account। যেহেতু বিজনেসের পয়সা দিয়ে পে করা হচ্ছে, সেজন্য বিজনেসের ক্যাশ কমে যাচ্ছে। তো ক্যাশ অ্যাকাউন্টকে আমি ক্রেডিট করে দেবো। লাইফ ইন্স্যুরেন্সের জার্নাল কিন্তু প্লিজ কেউ ভুল করে আসবে না। নেক্সট হচ্ছে ইনকাম ট্যাক্স পেড। মাথায় রাখবে, আমরা ক্লাস 11-এ যে অ্যাকাউন্টিং করছি, আমরা সোল প্রোপ্রাইটারের অ্যাকাউন্টিং করছি। তোমরা বিএসটিডি তে ফর্মস অফ বিজনেস অর্গানাইজেশনে পড়েছো, অনেক রকমের ফর্ম হয়, পার্টনারশিপ, সোল প্রোপ্রাইটার, কোম্পানিজ, কোঅপারেটিভস। তো আমরা 11-এ সোল প্রোপ্রাইটারের ভিউ পয়েন্ট থেকে অ্যাকাউন্টস করছি। ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 অনুযায়ী সোল প্রোপ্রাইটার সোল প্রোপ্রাইটার বিজনেসের উপরে ট্যাক্স লাগানো হয় না। তাহলে ট্যাক্সটা কিসের উপর লাগানো হয়? সোল প্রোপ্রাইটারের উপর লাগানো হয়, নট অন দ্য বিজনেস। তো আজকে ধরো একটা সোল প্রোপ্রাইটার আছে মিস্টার এ, আর তার একটা বিজনেস আছে, যা ইচ্ছা নাম দাও একটা। তো ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী কার ওপরে ট্যাক্স লাগানো হবে? মিস্টার এর উপর লাগানো হবে। তো মিস্টার এর ওপর যে ট্যাক্স লাগানো হবে, সেটা মিস্টার এর ইনকামের উপরে। বিজনেস থেকে যত ইনকাম করছে, হয়তো মিস্টার এ অন্য কোথাও চাকরি করে, সেই স্যালারি ইনকামও এখানে জুড়ে যাচ্ছে। তো মিস্টার এর যা যা ইনকাম আছে, বিজনেস বা নন বিজনেস, সব মিলিয়ে ওর যা টোটাল ইনকাম, তার উপরে ট্যাক্স লাগানো হবে। তো ট্যাক্সটা বিজনেসের উপর লাগানো হচ্ছে না, মিস্টার এর উপর লাগানো হচ্ছে। দেয়ার ফোর আমরা বলবো যে এটা মিস্টার এর পার্সোনাল এক্সপেন্স। অ্যাজ আ রেজাল্ট, ইনকাম ট্যাক্স পেড এর জার্নাল কি হবে? এগেইন দ্য জার্নাল উইল বি ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। বিজনেসের পয়সা দিয়ে পে করা হচ্ছে, ওনারের পার্সোনাল এক্সপেন্স। তো ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। এর পরের যে এন্ট্রিটা করব, পরের যে পয়েন্টটা করব, সেখানেও তোমাদের প্রচন্ড ভুল হয়। কি সেই পয়েন্ট? ব্যাড ডেট রিকভার্ড। মনে রাখবে, ব্যাড ডেট রিকভার্ডের যে জার্নাল এন্ট্রি, সেইখানে না তো ব্যাড ডেট আসে, না তো ডেটার আসে। ব্যাড ডেট রিকভারির এন্ট্রিতে ব্যাড ডেট ও ডেবিট ক্রেডিট কোথাও আসে না, আবার ডেটারও ডেবিট ক্রেডিট কোথাও আসে না।
তাহলে ব্যাড ডেট রিকভারের জার্নাল কি? খুব সহজ। ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্টকে ডেবিট করব, আর ক্রেডিট কাকে করব? ক্রেডিট করব ব্যাড ডেট রিকভার্ড অ্যাকাউন্টকে। ব্যাড ডেট রিকভার্ডকে কেন ক্রেডিট করলাম? বিকজ ব্যাড ডেট রিকভার্ড ইজ ট্রিটেড অ্যাজ অ্যান ইনকাম। আচ্ছা, ধরো এই কোয়েশ্চেনেই যদি বলে দিত, এই কোয়েশ্চেনেই যদি বলে দিত যে আমার অরিজিনাল যে ডেটার ছিল সে ছিল 10,000, সে ছিল ডেটার টু দ্য এক্সটেন্ট অফ 10,000, কিন্তু তার থেকে আমি ব্যাড ডেট রিকভার করলাম 6,000, তাহলে আমার এন্ট্রি কি চেঞ্জ হতো? দ্য আনসার ইজ নো। কেন? কারণ ব্যাড ডেট রিকভারির এন্ট্রিতে অরিজিনাল ডেটার কত ছিল দ্যাট ইজ নট ইম্পর্ট্যান্ট, কত টাকা পাচ্ছি দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। কারণ ধরো মিস্টার এর থেকে আমি 10,000 টাকা পেতাম, যখন আমি ব্যাড ডেটের এন্ট্রি পাস করেছিলাম, ব্যাড ডেট রিকভার্ড মানে এর আগে আমি ব্যাড ডেটের এন্ট্রি পাস করেছি, তো যখন আমি ব্যাড ডেটের এন্ট্রি পাস করেছি তখন আমি ডেটারকে ক্যান্সেল করে দিয়েছি। আমি কি এন্ট্রি পাস করেছি? আমি এন্ট্রি পাস করেছি ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার অ্যাকাউন্ট। যখন ব্যাড ডেট হয়েছিল, ধরো আজ থেকে 2 বছর আগে মিস্টার এর থেকে আমি 10,000 পেতাম, এবং সেই 10,000 আমি ব্যাড ডেট বলে রাইট অফ করেছিলাম 2 বছর আগে। তো ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার এ, ডেটারের নাম হচ্ছে মিস্টার এ, এই এন্ট্রিটা আমি 2 বছর আগে পাস করে দিয়েছি। তো ব্যাড ডেট রিকভার্ড মানে কোনো না কোনো দিন আমি ব্যাড ডেটের এন্ট্রি পাস করেছি। তো যখন আমি ব্যাড ডেটের এন্ট্রি পাস করেছি তখন আমি ডেটারকে ক্যান্সেল করে দিয়েছি। তো এখন মিস্টার এর থেকে আমি অরিজিনালি কত পেতাম দ্যাট ইজ ইমমেটেরিয়াল, কারণ ওকে আমি অলরেডি বুকস থেকে ক্যান্সেল করে দিয়েছি 2 বছর আগেই, যখন ব্যাড ডেটের এন্ট্রি পাস করেছিলাম। তাহলে এখন আমার জন্য ইম্পর্টেন্ট কি? আমি এখন কত টাকা পাচ্ছি। তার বাকিটাকে ডিসকাউন্ট, না না, কিচ্ছু করতে হবে না, বাকি 4,000-এর কিচ্ছু করতে হবে না। ব্যাড ডেট রিকভার্ডের ক্ষেত্রে অরিজিনাল অ্যামাউন্ট ইমমেটেরিয়াল। যখন ব্যাড ডেটের এন্ট্রি পাস করেছিলাম আমি ফুল অ্যামাউন্ট রাইট অফ করে দিয়েছিলাম। এখন যেটা পাচ্ছি সেটাই আমার লাভ, যেটুকু পাচ্ছি সেটাই আমার ইনকাম। সো দ্য এন্ট্রি উইল বি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেট রিকভার্ড, আর কিচ্ছু নয়, এটা মাথায় রাখবে। নেক্সট পয়েন্ট আছে পারচেজড গুডস ফ্রম জন অ্যান্ড ক্যারেজ পেড ₹1,000। তো আমি তোমাদের কি বলেছি, ক্যাশ ট্রানজাকশন আর ক্রেডিট ট্রানজাকশন কি করে চিনবে? দেখবে নাম আছে, ক্যাশ ক্রেডিট বলা না থাকলে নাম দেখবে। তো এখানে ক্যাশ ক্রেডিট বলা নেই, দেওয়ার পর আমি নাম দেখব, নাম আছে, দ্য আনসার ইজ ইয়েস, জন, তাহলে এটা ক্রেডিট ট্রানজাকশন। এইবারে ভালো করে দেখছো, আমি যখন গুডস পারচেজ করি তখন আমি কোন অ্যাকাউন্ট ডেবিট করব? আমি পারচেজ অ্যাকাউন্টকে ডেবিট করব। তো আমি লিখে দিলাম পারচেজ অ্যাকাউন্ট ডেবিট। আচ্ছা, জিনিসটাকে কিনেছি আমি, এবার আমার গোডাউন অব্দি নিয়ে আসার জন্য কিছু গাড়ি ভাড়া লাগবে, সেটাও আমার একটা এক্সপেন্স। তো আমি বলবো ক্যারেজ ইনওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট, ক্যারেজ ইনওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট। এবং জন হলো আমার ক্রেডিটার, কারণ আমি ক্রেডিট পারচেস করেছি, তো টু জন অ্যাকাউন্ট। অঙ্ক কিন্তু এখনো শেষ হয়নি, আরো একটা জিনিস ক্রেডিট হবে, কি হবে জানো? ক্যাশ অ্যাকাউন্ট। কেন? কারণ ক্যারেজের টাকাটা তো আমি পে করেছি ক্যাশে। তো ভালো করে বোঝো, জনের থেকে আমি পারচেস করেছি, তো পারচেজে যে আমার 10,000 বসলো,
সেইটা আমার জনেও বসলো। অন দি আদার হ্যান্ড, ক্যারেজের যে টাকাটা আমি 1,000 পে করেছি সেইটা ক্যাশেও বসলো। সো দিস ইজ দ্য এন্ট্রি। আরে জনের থেকে ক্রেডিটে কিনেছি তো কি হয়েছে? ক্যারেজটা তো আমি, গাড়ি ভাড়াটা তো আমি ক্যাশে দিয়েছি। তো জনকে ক্রেডিটার করবো 10,000-এ, আর গাড়ি ভাড়ার টাকাটা আমার থেকে চলে গেছে, তো ক্যাশকে ক্রেডিট করবো 1,000-এ। পয়েন্ট নাম্বার 5-এ আমরা যেটা করতে চলেছি, এইখানে যখন আমি হোমওয়ার্ক চেক করছিলাম দেখছিলাম প্রচুর ভুল হয়েছে এই পার্টিকুলার জার্নাল এন্ট্রিতে। মানে হয়তো 99% ভুল করেছে। তো এটার জার্নাল এন্ট্রি কি হবে ভালো করে দেখছো। দেখো, পার্সোনাল এক্সপেন্স পে করা হয়েছে এলআইসি। আমরা একটু আগেই শিখলাম যে এলআইসি কি, ইট ইজ অ্যান পার্সোনাল এক্সপেন্স। অর্থাৎ এখানে ড্রয়িংস এর গল্প আসছে। তোমরা এই জায়গাটাতে কোনো ভুল করনি। তোমরা ভুল করেছিলে কোন জায়গাটাতে? তোমরা জিএসটি পে করলে অ্যাসেট হয়, এই লজিকটা লাগিয়ে দিয়েছিলে। দেখো, নর্মালি জিএসটি পে করলে অ্যাসেট হয়, বাট সেটা বিজনেস পারপাসে পে করলে। এখানে তো পার্সোনাল এক্সপেন্সের জন্য জিএসটি পে করছে, তো এখানে জিএসটিটাও ড্রয়িংস এর মধ্যে চলে যাবে। তাহলে এখানে ড্রয়িংস এর মধ্যে 50,000 প্লাস 12% জিএসটি, টোটাল অ্যামাউন্টটাই ড্রয়িংস। তাহলে এখানে ড্রয়িংস কত? 56,000। এন্ট্রি কি হবে? ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট 56,000 টু ক্যাশ অ্যাকাউন্ট 56,000। এখানে জিএসটিটা ড্রয়িংস এর মধ্যে ঢুকে যাবে। আলাদা করে আমি ইনপুট জিএসটি অ্যাসেট রেকর্ড করব না। চলে যাচ্ছি পরের পয়েন্টে। বলছে গুডস কস্টিং ₹10,000 প্লাস আইজিএসটি 12% was used as অফিস ইকুইপমেন্টস। তো আমরা একটা কনসেপ্ট শিখেছিলাম, দ্যাট ইজ রিভার্সাল অফ জিএসটি, রিভার্সাল অফ ইনপুট জিএসটি, রিভার্সাল অফ ইনপুট জিএসটি। এবং এই কনসেপ্টের আমি একটা এক্সেপশন লিখিয়েছিলাম, যে যদি গুডসকে আমি অফিসের কোনো পারপাসে ব্যবহার করি, দেন রিভার্সাল হবে না। মানে ধরো, আমি কিছু জিনিস কিনে এনেছিলাম অ্যাজ গুডস, বাট সাবসিকুয়েন্টলি আমি ভাবলাম এই গুডসটাকে আমি ইউজ করবো ফর ফার্নিশিং অফিস। ইন দ্যাট কেস জিএসটি রিভার্সাল হবে না। বা ধরো আমি ডিসাইড করলাম যে গুডসটাকে ইউজ করবো অ্যাজ অফিস ইকুইপমেন্ট, জিএসটি রিভার্সাল হবে না। তো ধরো তুমি কোনো গুডস কিনে এনেছো, বাট সাবসিকুয়েন্টলি তুমি সেটাকে ফিক্সড অ্যাসেট হিসাবে ইউজ করতে চাইছো, তো জিএসটি রিভার্সাল হবে না। কেন হবে না? লজিকটা কি? আরে ভাই, যদি তুমি ফিক্সড অ্যাসেট হিসাবেই কিনতে জিনিসটা, তাহলে তো জিএসটি বেনিফিট পেতেই। তাহলে প্রথমে গুডস হিসাবে কিনে পরে তুমি বলছো যে আমি এটাকে বিক্রি না করে ফিক্সড অ্যাসেট হিসাবে ইউজ করব, তাহলে জিএসটির বেনিফিট কাটবো কেন আমি? অরিজিনালি ফিক্সড অ্যাসেট হিসাবেই যদি কিনতে, তাহলে তো বেনিফিট পেতেই। তাহলে পরে মাইন্ড চেঞ্জ করলে আমি বেনিফিট কেটে দেবো কেন? তো এইখানে জার্নাল এন্ট্রি হবে এটা কি? এখানে জার্নাল এন্ট্রি হবে অফিস ইকুইপমেন্টস অ্যাকাউন্ট ডেবিট, অফিস ইকুইপমেন্ট ডেবিট টু পারচেজ অ্যাকাউন্ট। অ্যামাউন্ট কত হবে? 10,000। মাথায় রাখবো, এইখানে জিএসটির কোনো এফেক্ট আসবে না এই এন্ট্রিতে। না, কোনো এফেক্ট আসবে না। এগিয়ে যাচ্ছি। নেক্সট পয়েন্টে বলছে পারচেজড ফিক্সড অ্যাসেট ফর ₹1 lakh, ব্রোকারেজ পেইড 20, ক্যারেজ 5 and ইনস্টলেশন 2। মাথায় রাখতে হবে, ফিক্সড অ্যাসেটকে কিনে সেইটাকে ফ্যাক্টরি অবধি নিয়ে আসা এবং তারপরে সেটাকে ইউজের জন্য রেডি করা,
এত অবধি যা যা খরচা হবে সব অ্যাসেটের মধ্যে যাবে। তাহলে 1 লাখ প্লাস 20,000 প্লাস 5,000 প্লাস 2,000, টোটালটাই আমার ফিক্সড অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট হয়ে যাবে। গুডস কিনলে ক্যারেজ ইনওয়ার্ড, আর ফিক্সড অ্যাসেটের ক্যারেজ হলে সেটা ফিক্সড অ্যাসেটের মধ্যে অ্যাড হয়ে যাবে। তাহলে এখানে হবে ফিক্সড অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট, ফিক্সড অ্যাসেট ডেবিট 1,27,000 to cash account 1,27,000। নেক্সট পয়েন্টে বলছে পারচেসড শেয়ারস ফর ₹1 লাখ অ্যান্ড পেইড ব্রোকারেজ কত 5%। তার মানে 1 লাখের 5%, দ্যাট ইজ 5,000 তুমি ব্রোকারেজ দিয়েছো। মনে রাখবে ব্রোকারেজের টাকাটাও ইনভেস্টমেন্টের কস্টের সাথে আমি অ্যাড করে দেবো। তাহলে আমার ইনভেস্টমেন্টের ভ্যালু আমি ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টকে কত বলে ডেবিট করবো? 1,05,000। তাহলে আমাকে বলো ইনভেস্টমেন্টের কস্ট কত? 1 লাখ প্লাস 5%, দ্যাট ইজ 1,05,000, 1,05,000, অর্থাৎ ব্রোকারেজের টাকাটাও অ্যাড হয়ে যাবে। আচ্ছা ইনভেস্টমেন্ট কি? ইনভেস্টমেন্ট হচ্ছে বিজনেসের জন্য একটা অ্যাসেট। যদি লং টার্ম ইনভেস্টমেন্ট হয় তাহলে নন কারেন্ট অ্যাসেট, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট হলে কারেন্ট অ্যাসেট, বাট ইনভেস্টমেন্ট ইজ এন অ্যাসেট। তাহলে আমি এন্ট্রিটা কি করব? আমি লিখব ইনভেস্টমেন্ট ইন শেয়ারস অফ এ লিমিটেড ডেবিট 1 লাখ নয়, 1,05,000 লিখবো, টু ক্যাশ অ্যাকাউন্ট কত? 1,05,000। তো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ব্রোকারেজ যদি পে করি, আমি যদি স্টক মার্কেট থেকে কোনো শেয়ার কিনতে চাই আমি ডাইরেক্টলি তো কিনতে পারবো না, ব্রোকারের থ্রুতে কিনতে হবে। তো ব্রোকারকে যে আমি ব্রোকারেজটা দেবো বা কমিশনটা দেবো সেটা আমার ইনভেস্টমেন্টের কস্টের সাথে অ্যাড হয়ে যাবে। তো ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট কত হবে? 1,05,000, মানে কমিশন বা ব্রোকারেজ অ্যাড করার পরে। নেক্সট কোয়েশ্চেন, এটা খুব ভালো একটা কোয়েশ্চেন। বলছে সোল্ড গুডস ফর ₹1 লাখ, লেস ট্রেড ডিসকাউন্ট 10%, carriage paid 5,000 not to be recovered from the buyer, that is Rahim। তো একটা জিনিস আমি বারবার করে তোমাদের বলেছি, সবসময় মনে রাখবে যে ট্রেড ডিসকাউন্ট লেস করে যে অ্যামাউন্টটা তাতে পারচেজ ডেবিট হয় বা সেলস ক্রেডিট হয়। এই কোয়েশ্চেনে আমার লিস্ট প্রাইস কত? 1 লাখ। ট্রেড ডিসকাউন্ট লেস করছি, ট্রেড ডিসকাউন্ট হচ্ছে 10,000, লেস করে কত আসছে? 90,000। সেলস অ্যাকাউন্ট ক্রেডিট কততে হবে? 90,000 হবে। তাহলে আমি লিখতেই পারি টু সেলস অ্যাকাউন্ট 90,000। এইবারে দেখো আমি কিছু ক্যারেজ পে করেছি, আমি রাহিমকে জিনিস বিক্রি করেছি এবং আচ্ছা রাহিমকে জিনিস বিক্রি করেছি, ক্যাশ ক্রেডিট বলেনি, নাম বলে দিয়েছে, মানে এতে তো কোনো সন্দেহ নেই যে রাহিম আমার ডেটার। তো রাহিমকে আমি ডেবিট করলাম, অ্যামাউন্টটা এখন লিখছি না। এবার কি বলেছে দেখো, বলেছে ক্যারেজ পে করেছি 5,000, বাট দিস ইজ নট টু বি রিকভার্ড ফ্রম রাহিম। তাহলে রাহিমকে আমি 90,000 রুপিজে বিক্রি করেছি, তো রাহিম আমার ডেটার 90,000ই হবে, কারণ ক্যারেজের টাকাটা রাহিমের থেকে আমি নেব না। তাহলে রাহিম আমার ডেটার হলো কত? 90,000। এবারে ক্যারেজ যেটা পে করেছি সেটা তো ক্যাশে বেরিয়ে গেছে আমার থেকে। ভাই গাড়ি ভাড়া যখন দিতে হবে, তো যাকে আমি যে আমার ডেলিভারি বয় হবে সে কি শুনবে? সে আমার থেকে সাথে সাথে টাকা নিয়ে নেবে।
তো ক্যারেজ আমি পে করে দিয়েছি, বলছে ক্যারেজ পেইড। তো 5,000 আমার ক্যাশ বেরিয়ে গেছে, ক্যাশকে ক্রেডিট করেছি। এবং যেহেতু এটা নট টু বি রিকভার্ড ফ্রম রাহিম, সেই জন্য এই বার্ডেনটা, এই ক্যারেজের বার্ডেনটা যেহেতু আমি উঠাবো, সেই জন্য এটাকে আমি এক্সপেন্স বলে রেকর্ড করব। তো আমি লিখব ক্যারেজ আউটওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট, ক্যারেজ আউটওয়ার্ড ডেবিট 5,000, carriage outward debit 5,000. This is my journal entry. সেম কোয়েশ্চেনেই যদি বলতো যে ইট ইজ টু বি রিকভার্ড, নটটা কেটে দিত, তাহলে আমি বলতাম যে ক্যারেজের বার্ডেনটা রহিম উঠাবে, আমি নয়। তাহলে আমি আমার বুকস অফ অ্যাকাউন্টসে এটাকে এক্সপেন্স বলে দেখাবো না। দেখো, ক্যাশটা তো আমি পে করেছি, সো ক্যাশ ক্রেডিট হবে, কারণ আমি ডেলিভারি বয়কে পে করেছি, বলেছে ক্যারেজ পেড। তো এই মুহূর্তে আমি পে করেছি, তো ক্যাশ কমে গেছে, ক্যাশ ক্রেডিট। কিন্তু এর আলটিমেট বার্ডেনটা আমি ওঠাবো না, রহিমের থেকে রিকভার করব। তো ডেবিটে আমি এক্সপেন্স ডেবিট না করে রাহিমকে 95 করে দিতাম, ডেটার বাড়িয়ে দিতাম। তো যদি বলতো টু বি রিকভার্ড ফ্রম রাহিম, তাহলে এইটা আমার এন্ট্রি হতো। এই সিরিজের লাস্ট জার্নাল হচ্ছে ইন্স্যুরেন্স রিলেটেড। তো কোয়েশ্চেনে বলেছে goods costing rupees 10,000 plus IGST was destroyed by fire, and insurance company admitted a claim of rupees 11,000 only. দেখো, তোমার লস কত হয়েছে? 10,000 টাকার গুডস জ্বলে গেছে আগুনে, তো তোমার সেটা লস। প্লাস যখনই গুডস আর ডিস্ট্রয়েড বাই ফায়ার, তো তো ইনপুট জিএসটির বেনিফিট তুমি পাবে না। রিভার্সাল অফ জিএসটি তে মনে করে দেখবে, নোটস খুলে দেখবে, রিভার্সাল অফ জিএসটি করতে হবে, মানে ইনপুট জিএসটির বেনিফিট পাবে না। অ্যাজ আ রেজাল্ট জিএসটির যে অ্যামাউন্টটা, অর্থাৎ 1,200 টাকা, এই 1,200 তোমার লস হয়ে গেল, কারণ জিএসটি বেনিফিট তুমি পাবে না। তাহলে টোটাল কত লস হলো তোমার? 11,200। আর ইন্স্যুরেন্স কোম্পানি তোমাকে কত দিচ্ছে? 11,000। তাহলে তোমার লস হচ্ছিল কত? 11,200। তুমি রিকভার করে নিলে 11,000। তাহলে আলটিমেট লস তোমার কত হলো? 200। 11,200-র মধ্যে 11,000 রিকভার করে নিলে, তাহলে নেট তোমার লস কত হলো? 200। আলটিমেট লস হলো 200। তাহলে জার্নাল এন্ট্রিতে আমরা কি করব? আমরা বলবো লস বাই ফায়ার অ্যাকাউন্ট, লস বাই ফায়ার অ্যাকাউন্ট ডেবিট কত? 200। এই আলটিমেট লস। স্যার লস তো 11,200 বললেন। না না না, 11,200 লস হয়েছিল, তুমি তখন কান্নাকাটি করছিলে, কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি এসে তোমাকে কিছু কম্পেনসেট করলো, তো আলটিমেট তোমার লস হলো 200। তো আমি ইন্স্যুরেন্স কম্পেনসেট করার পরে জার্নাল করছি, তো আমি আলটিমেট লসটা লিখবো। আর ইন্স্যুরেন্স কোম্পানি বলেছে অ্যাডমিটেড আ ক্লেম, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানিকে আমি ডেবিট করব। ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাকাউন্ট ডেবিট, ডেটার বানিয়ে দিলাম কততে? 11,000। ক্রেডিট কাকে করব? দেখো, গুডস যখনই ডিস্ট্রয় বাই ফায়ার হয়ে যাবে, তো আমাকে পারচেজ অ্যাকাউন্টকে ক্রেডিট করে দিতে হবে কততে? বাই দ্য কস্ট অফ দ্য গুডস, দ্যাট ইজ 10,000। আর যেহেতু জিএসটির বেনিফিট পাবো না, আমি এখানে 1,200 অ্যাড করলাম কেন? জিএসটির বেনিফিট পাবো না বলে। তো রিভার্সাল অফ জিএসটির এন্ট্রিটা করতে হবে, টু ইনপুট আই জিএসটি 1,200। দিস ইজ দ্য জার্নাল এন্ট্রি। তো গুডস যখন কিনেছিলাম, আমি জিএসটি কে অ্যাসেট বলে রেকর্ড করেছিলাম, আমি স্বপ্ন দেখছিলাম যে আমি বেনিফিট পাবো, বাট সাবসিকুয়েন্টলি আগুন লেগে যাওয়াতে
আমি আমার কোর্সটা খারাপ হয়ে যায় এবং জিএসটি অ্যাক্ট বলছে এই ক্ষেত্রে আমি জিএসটি বেনিফিট পাবো না, সেই জন্য আমাকে জিএসটি রিভার্সাল করতে হবে। অ্যাসেট যখন রেকর্ড করেছিলাম ইনপুট জিএসটি কে, বেনিফিট পাবো এই স্বপ্ন দেখে তখন ডেবিট করেছিলাম, এখন অ্যাসেটকে ক্যান্সেল করার জন্য ক্রেডিট। সো দিস ইজ দ্য জার্নাল এন্ট্রি। তো আমি বেশ কিছু জার্নাল এন্ট্রি কভার করলাম, যেগুলোতে হোমওয়ার্ক চেকিং এর সময় আমি বেশ কিছু ডাউট দেখেছি। এক্সামের আগে আশা করব এই ভিডিওটা বেশ তোমাদের কাজে দেবে। থ্যাংক ইউ।